আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমার পরিচয় একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সিনিয়র শিক্ষক, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়, মনোহরদী নরসিংদী। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় শব্দের শ্রেণী বিভাগ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দকে মূলত তিন ভাগে ভাগ করা যায়, যথা উৎসমূলক শ্রেণীবিভাগ, গঠনমূলক শ্রেণীবিভাগ এবং অর্থমূলক শ্রেণীবিভাগ। আমরা শব্দকে তিন ভাগে ভাগ করতে পারি। উৎসগতভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়, গঠনগতভাবে কয় ভাগে ভাগ করা যায় এবং অর্থ অনুসারে কয় ভাগে ভাগ করা যায়, আমি এই ডিটেলস আলোচনা করছি। প্রথমে আসছি উৎসমূলক শ্রেণীবিভাগে। উৎসমূলক শ্রেণীবিভাগ ব্যুৎপত্তিগতভাবে বা শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে সে অনুসারে শব্দকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। প্রথমে আসি তৎসম শব্দ। এক, তৎসম শব্দ। তৎ শব্দটির অর্থ হল তার, সম মানে সমান, অর্থাৎ তৎসম মানে তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, হস্ত, পদ, নাসিকা, উষ্ঠ, কর্ণ ইত্যাদি। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম তৎসম মানে কি, সংস্কৃত। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলিকে বলা হয় তৎসম শব্দ। এবার আসি অর্ধ তৎসম শব্দ। দুই, অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিত বা সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন শ্রাদ্ধ, এটি একটি তৎসম শব্দ। এটি কিছুটা পরিবর্তিত হয়ে যখন বাংলায় এসেছে তখন আমরা এরকম বলবো শ্রাদ্ধ। শ্রাদ্ধকে বলা হয় শ্রাদ্ধ। শ্রাদ্ধ হলো তৎসম শব্দ আর শ্রাদ্ধ হলো অর্ধ তৎসম শব্দ। তেমনি গৃহিণী, গৃহিণী এটি তৎসম শব্দ, কিছুটা পরিবর্তিত হয়ে আমরা বলি গিন্নি, এটা হলো অর্ধ তৎসম শব্দ। জ্যোৎস্নাকে আমরা বলি জ্যোৎস্না, এটি অর্ধ তৎসম শব্দ। বৈষ্ণবকে বলি বৈষ্ণব, কুৎসিতকে বলি কুৎসিত। এবার আসি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বিবর্তন ধারায় বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তৎসম, প্রাকৃত, তদ্ভব। তৎসম শব্দ চন্দ্র, এটাকে প্রাকৃত ভাষায় কিছুটা পরিবর্তিত হয়ে উচ্চারিত হয় চন্দ্র, এবং আমরা তদ্ভব শব্দে বলি চাঁদ। তেমনি মৎস্য, প্রাকৃত ভাষা বলা হয় মৎস্য এবং তদ্ভব শব্দ বলা হয় মাছ। তৎসম শব্দ হস্ত,
প্রাকৃত ভাষা বলা হয় হথ, হথ থ, এবং তদ্ভব শব্দ হলো হাত। তাহলে তদ্ভব শব্দ, তদ্ভব 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 শব্দ, যে সকল শব্দ তৎসম শব্দ থেকে উৎপত্তি হয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন চন্দ্র, চন্দ্র, চাঁদ, এটি তদ্ভব শব্দ। মৎস্য, মৎস্য, মাছ, মাছ তদ্ভব শব্দ। হস্ত, হস্ত, হাত, হাত তদ্ভব শব্দ। এবার আসি দেশি শব্দ নিয়ে। বাংলাদেশের আদিম অধিবাসী, বিশেষ করে কুল মুন্ডা, তাদের ভাষা সংস্কৃতি কিছু কিছু উপাদান বাংলা ভাষায় এখনো স্থিতি অবস্থায় রয়েছে, সেগুলিকে বলা হয় দেশি শব্দ। যেমন চুলা, কুলা, গঞ্জ, চুঙ্গা, টুপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি। অর্থাৎ যে সকল শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষার এবং সংস্কৃতি শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে সেগুলো হচ্ছে দেশি শব্দ। এবার আসি বিদেশি শব্দ নিয়ে। বিদেশি শব্দ যে সকল শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সে সকল শব্দগুলি হচ্ছে বিদেশি শব্দ। বিশেষত বিদেশি অধিবাসীরা ব্যবসা বাণিজ্য কিংবা ধর্ম প্রচারের জন্য যখন আমাদের এই দেশে আসে তখন তাদের সাথে তাদের সংস্কৃতি উপাদান ভাষাও চলে আসে। যেমন ইংরেজরা যখন এই দেশে আসে তখন ইংরেজি ভাষার বহু শব্দ আমাদের ভাষায় এসেছে। মুঘল আমলে ফার্সি ভাষার প্রচুর শব্দ আমাদের ভাষায় এসেছে। আরবি ভাষার অনেক গাউস কুতুব আমাদের দেশে ধর্ম প্রচার করতে এসেছেন, তাদের অনেক ভাষা আমাদের বাংলা ভাষায় এসেছে। তেমনি বিদেশি শব্দ থেকে আগত ভাষাগুলি হচ্ছে বিদেশি শব্দ। যেমন প্রথমে ধরি ইংরেজি শব্দ। আমরা বলি চেয়ার, এটি একটি ইংরেজি শব্দ। টেবিল, এটি ইংরেজি শব্দ। নোবেল, স্কুল, ইউনিভার্সিটি, এগুলি ইংরেজি শব্দ। এরকম অনেক অনেক ইংরেজি শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। তবে ইংরেজি শব্দগুলোকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রকৃতিগতভাবে ইংরেজি যেভাবে উচ্চারণ করে সেরকম সঠিক উচ্চারণে এবং কিছুটা পরিবর্তিত উচ্চারণে। যেমন নোভেল, ইউনিভার্সিটি, এটি যথার্থ ইংরেজি যেভাবে উচ্চারণ করে আমরা সেভাবে উচ্চারণ করি। কিছুটা পরিবর্তিত আগে আমরা উচ্চারণ করি। যেমন হসপিটালকে বলি আমরা হাসপাতাল, বক্সকে বলি বাক্স, বোতলকে বলি বোতল। কিছুটা পরিবর্তিত উচ্চারণ আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি। এরপর আসি আরবি শব্দ। আরবি শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রশাসনিক শব্দ এবং রাজনৈতিক শব্দ। বাংলা ভাষায় আগত আরবি শব্দকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে ধর্ম সংক্রান্ত শব্দ এবং আরেকটি হচ্ছে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দের মধ্যে রয়েছে আল্লাহ, ইসলাম, ঈমান, উজু, কুরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবিহ, যাকাত, হজ, হালাল, হারাম ইত্যাদি। এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দের মধ্যে রয়েছে আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, উজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দুয়াল, নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, মুক্তার, রায় ইত্যাদি। এবার আসি ফার্সি শব্দ নিয়ে। আমাদের মুঘল আমলে প্রচুর ফার্সি শব্দ বাংলা ভাষায় এসেছে। আর এই ফার্সি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। এক, ধর্ম সংক্রান্ত শব্দ। দুই, প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। এবং তিন, বিবিধ শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দের মধ্যে রয়েছে ক্ষুধা, গুনাহ, দুজক, নামাজ, রোজা, পয়গম্বর, বেহেশত ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দের মধ্যে রয়েছে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তুষক, দপ্তর, দরবার,
দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বেগম, মেথর, রসদ ইত্যাদি। আর বিবিধ শব্দের মধ্যে রয়েছে আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাইশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। এবার আসি ইংরেজি ছাড়া কিছু ইউরোপীয় ভাষা শব্দ রয়েছে আমাদের বাংলা ভাষায়, যেমন পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ, ওলন্দাজ শব্দ। পর্তুগিজ শব্দ, পর্তুগিজরা যখন এদেশে বাণিজ্য করতে আসে তখন তারা অনেক ফল নিয়ে আসতো আমাদের এই দেশে। এর মধ্যে রয়েছে যেমন আনারস, পেঁপে, পেয়ারা, এগুলি পর্তুগিজ শব্দ। এছাড়াও রয়েছে আলমারি, আলপিন, গির্জা, গোদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। ফরাসি শব্দের মধ্যে রয়েছে রেস্তোরাঁ, ডিপু, কুপন, কার্তুজ ইত্যাদি। ওলন্দাজ শব্দের মধ্যে রয়েছে ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। এবার আসি গুজরাটি শব্দ, খদ্দর, হরতাল ইত্যাদি। পাঞ্জাবি শব্দের মধ্যে রয়েছে চাহিদা, শিখ ইত্যাদি। তুর্কি শব্দের মধ্যে আছে চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। চীনা শব্দের মধ্যে আছে চা, চিনি ইত্যাদি। মায়ানমারের শব্দের মধ্যে রয়েছে লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি। জাপানি শব্দের মধ্যে আছে রিক্সা, হারিকি। তবে হারিকি শব্দটির অর্থ হচ্ছে আত্মহত্যা। এছাড়াও বাংলা ভাষায় কিছু মিশ্র শব্দ রয়েছে বা সংকর শব্দ রয়েছে, যেমন হাট বাজার, হাট বাজার, এটি একটি মিশ্র শব্দ। এটি দুটি ভাষার শব্দ মিলিত হয়ে একটি শব্দ পরিণত হয়েছে হাট বাংলা শব্দ, বাজার ফার্সি শব্দ। তাহলে আমরা বলতে পারি বাংলা যোগ ফার্সি মিলে হয়েছে হাট বাজার। তেমনি আছে চৌহদ্দি, চৌহদ্দি, এটি একটি মিশ্র শব্দ। এই চৌহদ্দি শব্দটি আসছে ফার্সি যোগ আরবি, দুই ভাষার শব্দ মিলে, ফার্সি এবং আরবি ভাষার শব্দ মিলে রয়েছে চৌহদ্দি, অর্থাৎ চার সীমানা। তেমনি অনেক মিশ্র শব্দ আমাদের বাংলা ভাষা আছে, যেমন রাজা, বাদশাহ, তৎসম এবং ফার্সি শব্দ। হেড মৌলবী, হেড ইংরেজি এবং মৌলবী ফার্সি শব্দ। হেড পণ্ডিত, হেড ইংরেজি এবং পণ্ডিত তৎসম শব্দ। খ্রিস্টাব্দ, খ্রিস্ট ইংরেজি শব্দ এবং পদ্ম তৎসম শব্দ। ডাক্তারখানা, ডাক্তার ইংরেজি শব্দ এবং খানা ফার্সি শব্দ। পকেট মার, পকেট ইংরেজি শব্দ এবং মার বাংলা শব্দ। এবার আসি পারিভাষিক শব্দ নিয়ে। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ, যেটি একালে সৃষ্টি। যেমন আমরা রেডিওকে বলি বেতার, টেলিফোনকে বলি দোলাপনি, অক্সিজেনকে বলি অম্লজান, হাইড্রোজেনকে বলি উদ্যান, নথিকে বলি, ফাইলকে বলি আমরা নথি, ম্যানেজারকে বলি ব্যবস্থাপক, গ্রাজুয়েটকে বলি স্নাতক এবং পোস্ট গ্রাজুয়েটকে বলি স্নাতকোত্তর। এগুলি হলো আমাদের পারিভাষিক শব্দ। তবে বাংলা ভাষায় ব্যবহৃত যে সকল শব্দ বহুল প্রচলিত, সেই সকল শব্দের পারিভাষিক শব্দ সৃষ্টি নিষ্প্রয়োজন। যেমন রেডিও বলে সবাই চিনি, এটি পারিভাষিক ব্যাপার করার দরকার নেই। টেলিফোন, এটি টেলিফোনের পারিভাষিক শব্দ দূরলাপনী, এটিরও পারিভাষিক শব্দ প্রয়োজন নেই। তেমনি স্যাটেলাইট, পারিভাষিক শব্দের দরকার নেই। এতক্ষণ আমরা শব্দের উৎসমূলক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। এবার আসবো আমরা শব্দের গঠনমূলক শ্রেণীবিভাগ নিয়ে। গঠনগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক শব্দ, মৌলিক শব্দ ও যৌগিক শব্দ। বা সাধিত শব্দ, সাধিত শব্দ।
প্রথমে আসি মৌলিক শব্দ নিয়ে। যে সকল শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেই সকল শব্দকেই বলা হয় মৌলিক শব্দ। যেমন হাত, পা, নাক, বই, কলম ইত্যাদি। এই শব্দগুলোকে ভেঙে আলাদা করা যায় না বা আলাদা করলেও আলাদা কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না। কাজেই যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেই সকল শব্দকে বলা হয় মৌলিক শব্দ। যেমন হাত, পা, নাক, বই, কলম, গোলাপ ইত্যাদি। গোলাপ ইত্যাদি। এবার আসি যৌগিক শব্দ কিংবা সাধিত শব্দ। যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলিকে বলা হয় সাধিত শব্দ। যেমন ডুবন্ত, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? ডুব যুগ অন্ত, ডুবন্ত। আমরা চাঁদ মুখ, চাঁদ মুখ একটি শব্দ, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো? চাঁদের মতো মুখ, চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। আমরা যদি বলি মধু, ম ধারসিকা ধু বিষ্ণু, মধু, এই শব্দকে বিশ্লেষণ করে আমরা পাবো যদি বলি আমরা উপহার, উপহার, এই শব্দকে আমরা বিশ্লেষণ করে পাবো উপহার, উপহার। তাহলে যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায়, বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তাদেরকে বলা হয় সাধিত শব্দ। যেমন ডুবন্ত, ডুব যুগ অন্ত, এই ডুব একটি শব্দ, অন্ত একটি শব্দ। চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। উপহার, উপযোগ হার, উপহার। তাহলে এই শব্দগুলিকে বিশ্লেষণ করা যায়। তাহলে যে সকল শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলি হচ্ছে সাধিত শব্দ। এবার আমরা আলোচনা করব উৎসমূলক শ্রেণী বিভাগ নিয়ে। দুঃখিত, এখন আমরা আলোচনা করব অর্থগত শ্রেণী বিভাগ নিয়ে। শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ। অর্থগতভাবে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়, যথা যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যুগরূঢ় শব্দ। আমি আবারও বলছি, অর্থগতভাবে বা অর্থমূলকভাবে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়। এক, যৌগিক শব্দ, যৌগিক শব্দ। দুই, রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। তিন, যুগরূঢ় শব্দ, যুগরূঢ় শব্দ। প্রথমে আসছি যৌগিক শব্দ নিয়ে। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সে সকল শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যেমন গায়ক, দৌহিত্র, চিকামারা ইত্যাদি। এটিকে আমরা যদি বিশ্লেষণ করি, গায়ক গই যুগ অ, গই শব্দের অর্থ হচ্ছে গান করা, গান। গই যুগ অ মানে গায়ক, গই অর্থ হলো গান। তাহলে গায়ক গান গায়, কাজে গইয়ের সাথে গায়কের একটি সম্পর্ক আছে। গইয়ের সাথে নাবিকের কোনো সম্পর্ক নেই কিংবা নায়কের কোনো সম্পর্ক নেই, কার আছে? গায়কের। যেহেতু গই শব্দের অর্থ হলো গান, গায়ক গান গায়। কাজেই যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সেই সকল শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যেমন গায়ক, দৌহিত্র, চিকামারা, মধু ইত্যাদি।
শব্দগুলো একটু যদি বিশ্লেষণ করি, কর্তব্য, এটি একটি যৌগিক শব্দ, কর্তব্য। ক্রিযুক্তব্য, কর্তব্য, ক্রিযুক্তব্য। ক্রি শব্দের অর্থ হলো করা, কর্তব্য শব্দের অর্থ হলো যা করা উচিত। কাজে ক্রি শব্দের অর্থ হলো করা, আর কর্তব্য শব্দের অর্থ হলো যা করা উচিত। তাহলে ক্রিয়ার সাথে কর্তব্যের একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম। এবার আসি রূঢ়ি শব্দ নিয়ে। রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ যে সকল শব্দ প্রত্যয় কিংবা উপসর্গ যুগে গঠিত হবে কিন্তু মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করবে, সেই সকল শব্দকে বলা হবে রূঢ়ি শব্দ। যেমন হস্তি, এখানে আমরা বিশ্বাস করব হস্তি, হস্ত যোগ ইন, হস্ত যোগ ইন প্রত্যয় সমান হলো হস্তি। হস্তি সমান হস্তি। হস্ত মানে হাত, হাত আছে যার তাকে হস্তি বলা। যদি ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই রকম হতো তাহলে হতো কি যার হাত আছে সেই হস্তি। আমার হাত আছে তাই বলে আমি কি হস্তি না, বরং হস্তি বলতে একটি বিশেষ প্রাণীকে বোঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম নয় তাদেরকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। তেমন কিছু রূঢ়ি শব্দ রয়েছে, যেমন হস্তি, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি। এবার আসি যুগরূঢ় শব্দ নিয়ে। যুগরূঢ় শব্দ, যুগরূঢ় শব্দ। যুগরূঢ় শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমসমান পদ সময়ের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় যুগরূঢ় শব্দ। তাহলে আমরা বুঝতে পারছি যুগরূঢ় শব্দগুলি হবে সমাস নিষ্পন্ন, অর্থাৎ সমাসের মাধ্যমে সেইটি সম্পন্ন হবে। যেমন জলধি, জলধি, এটি সমাস হবে জল ধারণ করে এমন, জল ধারণ করে এমন। জল ধারণ করে এমন সমান কি হবে জলধি। কিন্তু মাটির কলসিতে পানি রাখলে তো সে জল ধারণ করে, গ্লাসে পানি রাখলেও কি সে জল ধারণ করে। তাই বলি গ্লাস কিংবা মাটির কলসি কি জলধি না, বরং জলধি বলতে আমরা সাগরকে বুঝি। তেমনি পঙ্কে জন্মে যা, অর্থাৎ কাদায় জন্মে যা। পঙ্কে অনেক কিছু জন্মে, যেমন শাপলা, শালুক, কচুরিপানা, কেঁচু ইত্যাদি ইত্যাদি। তাই বলে ওগুলোকে আমরা যুগরূঢ় শব্দ বলবো না, বরং কাকে বলবো? পঙ্কজ বলতে আমরা পদ্ম ফুলকে বুঝি। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্ক মানে কি কাদা, পঙ্কে জন্মে যা। তাহলে কি বুঝলাম? সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সমসমান পদসময়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, সেগুলিকে বলা হয় যুগরূঢ় শব্দ। যেমন জলধি, পঙ্কজ, রাজকোট, মহাযাত্রা ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে।